প্রথমে ঠাকুরমা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আছে গণেশ চতুর্থীর দিনে সকলের মঙ্গল কামনা করি, কারণ গণেশ বিঘ্ননাশক। एकदन्तं महाकायं लंबोदर गजाननं विघ्ननाशंकरं देवं हेरम्बं প্রণমাম্যহম। আজকে গণেশ চতুর্থী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এবং গণেশ তিনি হচ্ছেন যে মা দুর্গার প্রিয়তম পাত্র। গণেশের কল্যাণে গৌরীর আগমন হয়। সারদা কন্যা বিদ্যাপীঠ সম্বন্ধে আমরা খুব চিন্তিত, কারণ সারদা কন্যা বিদ্যাপীঠে আগে যে একটা এর ঐতিহ্য ছিল, সেটার দিনের দিনে বিভিন্ন কারণে আমি দেখতে পাচ্ছি যে সেটার ডিসিপ্লিন হোক, মাধ্যমিকের রেজাল্ট হোক, বা স্টুডেন্টদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হোক, সেগুলো নিয়ে চিন্তার বিষয় আছে। এবং একটা স্কুল বলতে 4 জনের মিনিমাম কোঅর্ডিনেশন দরকার। একটা হলো টিচার, একটা হলো স্টুডেন্ট, একটা হলো গার্জেন আর স্কুল কর্তৃপক্ষ। এই 4 জনের কোঅর্ডিনেশন হলে কিন্তু একটা ভালো স্কুল তৈরি হয়। এবং কোনো একটা উইং যদি উইক হয়ে যায় এবং তারা যদি হাল ছেড়ে দেয় বা তারা উদাসীন হয়ে যায়, তাহলে কিন্তু এর প্রভাব খারাপের দিকে পড়ে এবং স্টুডেন্টদের আলটিমেট গ্রোথটা কিন্তু হয় না। সারদা কন্যা বিদ্যাপীঠ পূজনীয় নিত্যানন্দ মহারাজের খুব একটা সুন্দর ভালোবাসার জায়গা ছিল এবং উনি ওই বিদ্যাপীঠের জন্য অনেক কিছু ভেবেছিলেন, অনেক কিছু করেওছেন। অনেক আর্মি অথরিটির এগেনস্টে গিয়ে অত বড় বাড়ি করেছেন, দোতলা বাড়ি, যেগুলো খুব কম স্কুলেই আছে। কিন্তু এবং রেজাল্টও খুব আগে ভালো হতো, আমি দেখেছি। দিন দিন বিভিন্ন ঘটনা যেগুলো আমাদের চোখে পড়ছে, সেগুলো চিন্তার বিষয়। এবং গার্জেনরা অনেকে আমাকে মেল পাঠান, অনেক হোস্টেল গার্জেনরাও মেল পাঠান যে তাদের মানে অনেকগুলো বিষয়। যেমন একটা বিষয় হচ্ছে যে আমি বলি যে পড়াশোনার মান অনেকটাই খারাপ হচ্ছে। বিশেষ করে অঙ্কে তা আমার মনে হয় 60% স্টুডেন্ট, বিশেষ করে 9-10, তাদের রেজাল্ট খুব খারাপ। আশ্রমের ছেলেদেরও, আশ্রমের মেয়েদেরও রেজাল্ট অনেক খারাপ। এবং নিচু ক্লাসগুলোতেও প্রায় সায়েন্স সাবজেক্টগুলোতে রেজাল্ট অনেক খারাপ। অ্যাটেন্ডেন্সের পরিমাণ খুবই কম। গার্জেনদের ডাকলে আমাকে যেটুকু বলা হয়, সত্য না মিথ্যা আমি জানি না, আমি যখনই বলি গার্জেনদের ডেকে বলুন, বলে গার্জেনরা ডাকলে আসে না। আগে দোলা ম্যাডাম ছিলেন, তিনি বলতেন গার্জেন ডাকলে অর্ধেক গার্জেন আসে না। সত্যি না মিথ্যা আমি তার মধ্যে যাচ্ছি না। স্টুডেন্টদের হাজিরা খুব কম, 9-10-এর হাজিরা তো অনেকটাই কম। এবং স্টুডেন্টদের মধ্যে যে পড়াশোনার যে মানসিকতা, অর্থাৎ পড়াশোনাটা একটা নিজেকে খেটে তৈরি করার ব্যাপার। কেউ খাইয়ে দিল, মানে খাওয়ারের জিনিস নয় যে আমি মা ভাত খাইয়ে দিল বা কিছু খাইয়ে দিল, বাবা কিছু খাইয়ে দিলেন, খেয়ে হজম করলাম, তা না। এটা এডুকেশন ইজ সাচ এ থিং দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োরসেলফ। তোমার নিজেকে নিজে তৈরি করতে হবে। টিচার হেল্প করতে পারে, টিচার ক্যান বি এ গাইড, তোমার পিতামাতারা ক্যান বি এ গাইড, কিন্তু তোমাকে নিজেকে খেটে তৈরি না করতে পারলে এটা বেশি দিন চলবে না। এখনকার দিনে আমরা দেখছি স্টুডেন্টরা নিজেরা অতটা খাটছে না। তারা সোশ্যাল মিডিয়ার প্রতি হোক বা অনলাইন ক্লাস বা আমি অনলাইনে পড়বো এইসব করে তারা সময় নষ্ট করছে। কারণ সারা বিশ্বে যারা যারা প্রতিষ্ঠিত, অনলাইন তাকে সাহায্য করতে পারে, কিন্তু অনলাইন তা তোমাকে পার্মানেন্ট সলিউশন দেবে না। তারপর অনলাইন থেকে তাদের বিভিন্ন মানসিক সমস্যা আজকাল হচ্ছে স্টুডেন্টদের। আমরা দেখতে পাই 53-তে অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে যে যেখানে তাদের হেলথের অনেক ইস্যু দেখা দিয়েছে। সেখানে স্টুডেন্টদের যে বিষয়টা, যে আমাদের খুব চিন্তিত যে তাদের পড়াশোনার মানটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগে সারদা কন্যার মেয়েদের যে রেজাল্টের ধারা ছিল, সুতোবাদী যখন টিআইসি ছিলেন বা তার আগে আমাদের ছিলেন, আবার 31-এ থাকেন কি না, ঝনুদি ছিলেন, বা আরও আগে যারা ছিল, তো তখন তাদের একটা ডিসিপ্লিনও যেমন ছিল, স্টুডেন্টদের হাজিরা একদম প্রায় দেখতাম 90% হতো। এখন হাজিরা অনেক কমেছে, উঁচু ক্লাসে পড়াশোনার মান দিন দিন কমছে। গার্জেনদের অনেকের 9-10 হয়ে গেলে ছেলেমেয়েরা তাদের কথা শুনতে চায় না, টিচারের কথা শোনে না। এবং টিচারদেরও তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি জিনিসটা অনেক কমে গেছে। আমি দুঃখের সঙ্গে বলছি যে টিচারদের
টিচাররা যেমন স্টুডেন্টরা তাদের নিজস্ব সন্তানের মতো প্রায়, হয়তো অনেকে মুখে বলে আমাদের স্টুডেন্টদের আমরা সন্তানের মতো ভালোবাসি, কিন্তু কাজে সেগুলো করে প্রতিফলিত হয় না। দিনের পর দিন একটা মেয়ে ক্লাসে অঙ্কে ফেল করছে তো করছে, দিনের পর দিন করছে, একদিন দুদিন না, সে হয়তো কেজি 1 থেকে পড়ছে অঙ্কে ফেল করছে। তারপর দেখা গেল যে কিছু মেয়ে ছিল ভালো, তারা খারাপ হচ্ছে। এবং তারা কেন হচ্ছে, কি ব্যাপার, আমরা যখন মিটিং হয় বলি যে আপনারা কি রেমেডিয়াল মেজার কি নিচ্ছেন, সেগুলো ঠিকমতো স্যাটিসফ্যাক্টরি উত্তর আমরা পাই না। তো এই জন্য সারদা কন্যার বিষয়ে আমি টিচারদের বলবো, গার্জেনদের বলবো যে আপনারা আলটিমেটলি স্টুডেন্টদের ক্ষতি মানে স্কুলের ক্ষতি, তাদের জীবনের ক্ষতি। তো আপনারা গার্জেনরা এবং টিচাররা একটু সতর্ক হন। স্টুডেন্টদেরও বলবো যে তোমরা একটু নিজের ব্যাপারটা নিজে চিন্তা করো। লাস্ট পরীক্ষার রেজাল্টে আমরা বসেছিলাম 9-এর, তো প্রায় দেখলাম 150-র উপরে মেয়েরা অঙ্কে ফেল করেছে। তো অঙ্ক তো খুব কঠিন হয় না, আর এখন শর্ট কোশ্চেনের যুগ, আগের মতো অত ব্রড কোশ্চেন নেই। ফলে বিভিন্ন রকম টিউশনির নামে স্কুল ফাঁকি দেওয়া, আমি টিউশনিতে পড়তে যাচ্ছি বা আমার এই আছে ওখানে যাচ্ছি, স্কুল ফাঁকি দেওয়ার ফলে স্কুলে গ্যাপ হচ্ছে, গ্যাপ ফিল আপ হচ্ছে না, পিছিয়ে থাকছে, করতে করতে সে আস্তে আস্তে তার সেই ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। সেজন্য একটা গল্পের কথা মনে করাচ্ছি, সেটা হলো কচ্ছপ আর আমাদের খরগোশের গল্প। যে কচ্ছপ কিন্তু ধীরে ধীরে গিয়ে লক্ষ্যে পৌঁছেছিল, আর খরগোশ খুব তাড়াতাড়ি অনেকটা এগিয়ে ছিল, শুয়ে পড়েছিল, আর পারেনি, কচ্ছপ এগিয়ে গেছিল। তো এইটা খেয়াল রাখতে হবে, তোমাদের কচ্ছপের মতো হও, স্টেডি বাট স্লো। এইভাবে তোমরা নিজেকে ঠিক করো, নিজের কথা চিন্তা করো। টিচাররা এই বিষয়ে তাদের বারবার মনে করান, কারণ ভালো কথা মানুষকে অনেকবার বলতে হয়। কথামৃতে ঠাকুর একই কথা, এত মোটা বই, একই কথা বারবার বলেছেন। তো একদিন তার ভাগ্নে হৃদয় মুখার্জি, তিনি বলে, মামা তুমি এক কথা বারবার বলো কেন? উনি বলেন, আমি বলবো তো তোর এক কথা বারবার বলো, তোর অসুবিধাটা কি? তার মানে ঠাকুর বলতে চাইছেন যে এক ভালো কথা বারবার না বললে আমরা ভুলে যাই। আমি যদি কাউকে গালে একটা চড় মারি টেনে, সারা জীবন মনে থাকে যে মহারাজ আমাকে মেরেছিলেন। আর হয়তো ভালো কথা এখন বললাম, 10 দিন পরে জিজ্ঞেস করলে কি বলেছিলেন, হয়তো 2-1টা বললো, ভুলে গেল। অর্থাৎ ভালো জিনিসটা আমাদের সহজে মনে থাকে না। সেই জন্য ভালো কথাটা টিচাররা, গার্জেনরা, স্টুডেন্টদেরও বলবো, তোমরা বারবার এটা চিন্তা করো। আর তোমরা সতর্ক হও, ক্লাসে অ্যাটেন্ডেন্সটা বাড়াও। আর গার্জেনদের একটা প্রবলেম আছে দেখেছি আমি, যে তারা তার মেয়েদের কোনো ভুল তারা দেখতে পায় না, চোখে তাদের কোনো ভুলই পড়ে না। তাদের জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোনো ত্রুটি আছে, তা আমার ছেলের বা আমার মেয়ের চিরকালে দেখেছি কোনো ভুল নেই। এটা হচ্ছে এখানে একটা হিপনোটিজমের মতো, হিপনোটাইজ এমন হয়ে গেছে, কেউ যদি ভুল দেখতে না পায় তা কারেকশন করবে কি করে? সেটা গার্জেনদের, তাদেরকেও ভোকাল হতে হবে, তাদেরকে খুলে জিনিসটা বলতে হবে। না পারলে আমাদের মেল করতে হবে, মেলটা ইউনিভার্সাল টু অল, বিষয়ে যে কোনো কেউ মেল করতে পারে। তাই সেই ইস্যুগুলো নিয়ে স্পেসিফিক্যালি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর একটা মহাভারতের একটা গল্প বলছি, যে গার্জেনদের অনেক সময় পিতামাতার থাকে এগুলো অন্যায় একটা ইচ্ছা, অন্যায় ইচ্ছা কখনো ভালো ফল দেয় না। তোমরা মহাভারতে জয়দ্রথর নাম শুনেছ। জয়দ্রথ তিনি চক্রব্যূহের একদিন দায়িত্বে ছিলেন, শিবের বরে অজেয়, এবং সেখানে অভিমন্যুকে সেই চক্রব্যূহে বধ করা হয়। সেই জয়দ্রথ যখন যুদ্ধে যাবেন, যাওয়ার আগে তিনি বাবাকে প্রণাম করতে গেলেন, পিতা আশীর্বাদ করুন, আমি যেন আমার এই প্রতিজ্ঞা, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি, পাণ্ডবদের যেন খতম করে দিতে পারি। তো ওনার বাবা একজন ঋষি ছিলেন, তিনি ধ্যানে বসেছিলেন, বলে, বাবা তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথায় যে মাটিতে ফেলবে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যাই হোক, এবার জয়দ্রথ সুন্দর আশীর্বাদ নিয়ে চলে গেলেন যুদ্ধ করতে। তারপরের ঘটনা তোমরা হয়তো জানো, অনেকে জানো না, আমি বলছি। যে যখন তারপর তো অভিমন্যু প্রবেশ করলেন চক্রব্যূহে, জয়দ্রথ রাস্তা আটকালেন। জয়দ্রথ শিবের বরে অজেয়, একদিন তাকে কেউ হারাতে পারল না। এবং তারপরের ঘটনা, যখন অর্জুন খবর পেলেন যে অভিমন্যু মারা গেছেন, অর্জুন রেগে মেগে বললেন, আজকে সূর্যাস্তের আগে যদি আমি জয়দ্রথকে বধ করতে না পারি, আমি এই গান্ডীব ফেলে দেবো এবং আমি অগ্নি সংযোগে আমি আত্মহত্যা করি। শ্রীকৃষ্ণ পড়েছেন মহা বিপদে, কারণ তিনি তার রক্ষাকর্তা।
তিনি থাকতে যদি তার ভক্ত এরকম আগুনে জলাঞ্জলি দেয়, এটা ভগবানের দুর্নাম হবে। তো তিনি পারেন না এমন কিছু নেই। তিনি করলেন কি, তিনি চক্র দিয়ে সূর্য ঢেকে দিলেন এবং অর্জুনের যে প্রতিজ্ঞা ছড়িয়ে গেল চারিদিকে। অর্জুন বলেছে সূর্যাস্তের মধ্যে যে জয়দ্রথকে বধ করতে না পারি, আমি এই গান্ডীব ত্যাগ করবো, আত্মহত্যা করবো। এবার চারিদিকে যারা কৌরব পক্ষে ছিল, কর্ণ বা এরা যারা ছিলেন, সব জয়দ্রথকে গার্ড করলেন, জয়দ্রথকে মারতে না পারে, সূর্য অস্তার বেশি দেরি নেই, তাহলে আর অর্জুন মরে যাওয়া মানে পাণ্ডবদের সব শেষ, কারণ অত বড় মহাবীর মহারথী আর কেউ নেই। এই এক বিরাট সমস্যা শুরু হলো। যখন সূর্য প্রায় চক্র দিয়ে ভগবান ঢেকে ফেললেন, প্রায় অন্ধকার হতে চললো, তখন জয়দ্রথ হাসতে হাসতে বেরিয়ে এলো, এ অর্জুন, কোথায় তুমি? বেরিয়ে এসো, প্রতিজ্ঞা রক্ষা করো, এই অগ্নি সংযোগ করে আত্মহত্যা করো। দেখো আমি জয়দ্রথ এখনো বেঁচে আছি, কিচ্ছু করতে পারলে না তুমি। হঠাৎ দেখতে হলো আস্তে চক্র সরে যাচ্ছে ভগবানের, সূর্য প্রকাশ হচ্ছে। মানে সূর্যাস্ত হয়নি, কিন্তু ভগবানের খেলা, তার মায়াতে সূর্য ঢেকে ফেলেছে। সূর্য যেই বেরিয়ে গেল, তখন ভগবান বলেন, জয় অর্জুন, ওই দেখো জয়দ্রথ, এই তোমার গান্ডি, নিয়ে হত্যা করো। এবং এমনভাবে হত্যা করো যাতে ওর মাথাটাকে বাবার কোলে গিয়ে পড়ে। এইটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাইছি। অর্জুন তাকে এমনভাবে মারলেন তীর, সেই তার মাথা গিয়ে বাবা ধ্যান করছিল, বাবার কোলে পড়লো এবং বাবা সেই মাথাটাকে কোল থেকে ফেলা মাত্র বাবার মাথা চৌচির হয়ে গেল। এই গল্পটা শিক্ষা দেয় যে অন্যায় আবদার কখনো করা উচিত না। আমরা অনেক সময় স্নেহের জন্য, মায়ার বশে অনেক কিছু অন্যায় আবদার করি। আমরা ভাবি না যে অন্যায় আবদার করার পেছনে আমার হয়তো নিকট যে তার লাভ হতে পারে, আরেকজনের ক্ষতি হতে পারে, আলটিমেটলি সেই ক্ষতি তার জীবনে ক্ষতি ডেকে আনতে পারে। তো সেই জন্য যে এই সংসারে সবার একটা কর্তব্য আছে, পিতামাতার কর্তব্য আছে, কর্তব্য এবং সেখানে অন্যায় আবদার দুটোর মধ্যে তফাৎ আছে। টিচারের তার কর্তব্য আছে, টিচারের কর্তব্য এবং জাস্ট একটা ক্লাসে ঢুকলাম বেরোলাম, ওটার মধ্যে তফাৎ আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যেমন অ্যাডমিনিস্ট্রেশন করলাম, জাস্ট চেয়ারে বসে রইলাম সারাদিন, উঠলাম আবার বসলাম, সেইটা ফিল্ডে গিয়ে কাজ করার তফাৎ আছে। ঠিক সেরকম আমি বলতে চাই যে প্রত্যেকের কর্তব্যটা ঠিকমতো পালন করুন। পিতামাতাকে বলবো যারা আছেন তারা দৃষ্টিটাকে পরিষ্কার করুন, কারণ ফর্মেটিভ পিরিয়ডে যখন ছেলে মেয়েদের জীবন তৈরি হয়, সেই সময় যদি আপনি ধৃতরাষ্ট্রের মতো কালো পট্টি চোখে বেঁধে থাকেন, তাহলে যেমন কৌরবের ধ্বংস হয়েছিল, দেখা যাবে আপনার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন চৌচির হয়ে যাবে এবং তখন আপনারা কিছু করার থাকবে না। এটা আপনারাও সতর্ক হন। আমরা মিশন চাই, মিশন কখনো চাই না কারো ক্ষতি হোক, মিশন চাই স্টুডেন্টরা ভালো হোক, এটা আমাদের ব্রত। স্বামী বিবেকানন্দের, মা শারদার, ঠাকুরের আদর্শে মানুষ হোক, শুধুমাত্র ভূগোল বিজ্ঞান ইতিহাস নয়। সেটাও টিচারদের আমি বলবো যে এই নিয়ে একটা যৌথভাবে আপনার সারদা কন্যা বিদ্যাপীঠে হৃত গৌরব ফিরিয়ে আনো, কারণ এখানে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কম, হয়তো কেউ বলতে পারে এত দূর ইত্যাদি, হলেও বছরে একটা দিন। অনেক গার্জেন বলে মহারাজ আপনাদের সঙ্গে তোমার দেখাই হয় না, কিন্তু বছরে একটা দিন যখন দেখার জন্য ডাকা হয় তা অর্ধেক লোক আসে না। সুতরাং শুধুমাত্র দেখা হয়তো লাভ নেই, একটা যে কমিউনিকেশন হয়, যেমন একটা কথা বললাম, কিছু আমি অভিজ্ঞতার কথা বললাম, 10 জন সে হই হই করলো, ওই তো বলা যায় না। সেইগুলো তোমাদের আজকে বললাম, এগুলো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে জানিয়ে দাও। টিচারদেরও বলবো আপনারা একটু সতর্ক হন। সারদা কন্যা বিদ্যাপীঠের স্টুডেন্টদের ইন্ডিভিজুয়ালি আপনারা খবর নিন, কারণ আমি আরও সেটা গভীরে যাচ্ছি, সেই জন্য আপনারা ইন্ডিভিজুয়াল খবর নিন। যখন জিনিসটা কেসটা একদম চলে গেল হাতের বাইরে, তখন আপনি খবর নিচ্ছেন, তখন আপনার কিছু করার নেই। সেটা আপনি আগের থেকেই টিচাররা, গার্জেনরা, স্টুডেন্টদেরও আমি বলবো তোমরা তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, অনেক সময় স্টুডেন্টরা বলতে পারে না, বলতে তারা চায় না, তারা হয়তো ভাবে যে আমার কথা বললে এটা আদৌ সমাধান হবে কি না, কিন্তু জগতের সমাধান হয় না এমন কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে ভালো করে বলতে হবে। অনেক জায়গায় চিকিৎসা গাফিলতি হয়, কারণ সে পেশেন্ট ঠিকমতো বলতে পারে না, রিপোর্ট ভুল থাকে, ভালো ডাক্তার পায় না, ঠিক ডাক্তারের পাল্লায় পড়লে খারাপ পেশেন্টও ভালো হয়ে যায়। সেরকম যে সমস্ত স্টুডেন্টরা যারা বিভিন্ন রকম তারা সমস্যায় ভুগছে, তারা আমি টিচারদের বলবো আপনারা তাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি শুনুন। গার্জেনদেরও বলবো যে আপনারা যদি এরকম মনে হয় আপনারা টিচারদের ইন্ডিভিজুয়ালি বলতে পারেন। এবং আমি বলে রাখলাম আজকে যে একটা দিন শনিবার করে আপনারা এসে বলুন, টিচাররাও শুনবেন, তারা না পারলে রেফার করবেন, দরকার কাউন্সিলরের কাছে যাবে, যাতে একটা স্টুডেন্ট হ্যাপিলি তারা এই ক্যাম্পাসে থেকে
নিজের জীবন তৈরি করতে পারে, পড়াশোনার যে বটলনেকগুলো আছে সেগুলো অতিক্রান্ত করে একটা রেসপেক্টেবল রেজাল্ট, ভালো রেজাল্ট হতে পারে, তাহলেই কিন্তু আমরা সবাই খুশি হব। 53 নম্বরে বা সারদা কন্যা বিদ্যাপীঠের যে একটা সুনাম এটা ছিল, যেটা মনে হয়েছে যে সেটা আস্তে আস্তে ডিমিনিশ, অর্থাৎ সেটা আস্তে আস্তে ঘাটতি হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় এবং সেটাই হবে সবচেয়ে বড় পাওনা আজকের দিনে। এটুকু বলে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।